আজ যার গল্প করব তিনি হলেন প্রফেসর কাঠি বেগম। তার কীর্তিকলাপ অর্থাৎ কাঠি বেগমের কোপ বা বলা যায় কাঠির কোপ, দায়ের কোপ না, একদম কাঠির কোপ। আসলে জীবনে চলার পথে এত অব্দি এসে রত্নার মনে পড়ে সেই মানুষগুলোর কথা যারা ছোটবেলায় তাকে কষ্ট দিয়ে বিকৃত আনন্দ অনুভব করত। শুধু যে তাকে তা নয়, সবাইকে কষ্ট দিতে এই লোকগুলো খুব মজা পেত। তাদের মধ্যে প্রফেসর কাঠি বেগম একজন। লম্বাটে, চিকন, চাইনিজদের মতন বোচা বোচা চেহারার মহিলা প্রফেসর ছিলেন তিনি। শাড়িটা উঁচু করে পরতো নাকি বাজারের সকল শাড়ি তার উচ্চতা অনুসারে মাপ মতন পাওয়া যেত না কে জানে। কম দামি সুতি শাড়িগুলো তো ধুলে আবার ক্ষেপে যায়, অনেক বেশি খাবে। বেশি দামি পাবে কোথায়? শিক্ষকতা পেশায় হাত সবসময় টাইট। একটা শাড়ি পরতে দেখেছে রত্না তাকে। খাটো, হাঁটুর উপরে উঠা সেই শাড়িটা কাঠি বেগমের শরীরে সারা বছর। তিনি হন্তদন্ত হয়ে চলে আর সকলের খোঁজ খবর রাখে। আর তার মাঝে রত্নার খোঁজ একটু বেশিই রেখে ফেলায়। সারা কলেজ জীবনে রত্না শুধু সেই একদিনই অসুস্থতার দরুন ক্লাসে যায়নি। তাই মুখোমুখি হতে যেয়েও সেই সুযোগ কাঠি বেগম পায়নি। আর পায়নি বলেই তার ল্যাবে যখন রত্নার কাছাকাছি বান্ধবী, খুব দূরেরও না, আবার খুব দূরের বান্ধবী কাছাকাছিও না, কিন্তু ল্যাব পার্টনার স্বপ্না প্রবেশ করলো। ওই বান্ধবীটার নাম স্বপ্না। সে যখন প্রবেশ করলো তাকে ধরেই ফেললো কাঠি বেগম একেবারে চাপটে। তারপরে তার উপরে ছাড়লো সমস্ত ক্ষোভ। স্বপ্না বাড়ি এসে বলেছে রত্নাকে যে প্রফেসর কাঠি বেগম কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক বয় বেয়ারা ডেকে তোমার বাবা মাকে নিয়ে কি যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে আর অশ্রাব্য কথার বান নিক্ষেপ করেছে, তুমি স্বপ্নেও চিন্তা করতে পারবা না। স্বপ্নে এসে বলেছিল রত্নাকে প্রফেসর নির রণমূর্তি, বিক্ষুব্ধ আচরণ, রাগ আর 14 গোষ্ঠীর উপর বিরক্তি প্রকাশের সমস্ত বিবরণ। সকলের সামনে রত্নার অজানা অচেনা বাবাকে কটাক্ষ করে কাঠি বেগম তারস্বরে চিৎকার করছিল। অনায়াসে না জেনে বলেছিল যে রত্নার বাবা দরিদ্র, হতদরিদ্র, খেতে পায় না। রত্নার শ্বশুর তাদের সংসারে সাহায্য করে, মানে তার বাবার সংসারে সাহায্য করে। ঢাকার ওই অভিজাত এলাকায় বাড়ি তো রত্নার বাবা তার বেয়ের কাছ থেকে টাকা নিয়েই তৈরি করেছে। রত্না বেশ অবাক হয়েছে শুনে। শ্বশুর বাড়ি যাবার 3 বছর আগেই রত্নার বাড়ি রত্নার বাবা বানানো শেষ করেছে, সকল কাজ শেষ করে ভাড়াও দিয়ে দিয়েছে। সেই 2002 সালের কথা। তখন তো রত্নার বিয়েই হয় নাই। তাহলে এই বেআই মহাশয় আসলো কোথা থেকে? রত্না এটাই বুঝে ফেলেছিল তখন যে প্রফেসর কাঠি বেগমের এইসব কর্মকাণ্ড তার, মানে রত্নার শ্বশুরেরই চাল। যদি সবার সামনে রত্নাকে আর রত্নার স্বনামধন্য শ্রদ্ধেয় বাবাকে এবং রত্নার 14 গোষ্ঠীকে উদ্ধার করতে পারে, তাহলে আচ্ছা মতন একটা শিক্ষা সেই লোকটা রত্নাকে দিতে পারবে। একদম চিরজীবনের জন্য রত্না ও তার পরিবারকে অপমানিত করে তার স্বর্ণাক্ষরে খচিত করে রাখার মতো একটা কাজ সে কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করবে। সবাই জানতে পারবে রত্নারা কতই না খারাপ, বড্ড খারাপ। তারপর জেনে ফেলে সকলে ছিছি করবে। কিন্তু কাকে ছিছি করবে সকলে? রত্নার নামে ছাত্রীটিকে, নাকি ছাত্রীর শিক্ষিকা হয়ে যে কিনা নেমেছে এরকম কাজে সেই প্রফেসর নিকে? স্বর সপ্তমে চড়িয়ে সকলের সামনে রত্নার গোষ্ঠী নিয়ে যখন মাঠের পাশের বারান্দায় দাঁড়িয়ে বক্তৃতা শুরু করেছিল, তখন কাঠি বেগমের একদমই হুঁশ ছিল না।
কলেজের বায়োলজি ল্যাব। ল্যাবে কি কাজ হয় তা সে খুব একটা ভালো জানে না। কিন্তু প্রতিদিন হাজিরা দিয়ে নিজেকে জাহির করতে একবার হলেও সে কলেজের ল্যাবে আসে। সেদিনও তিনি ল্যাবের অভ্যন্তরে আর রত্নার বন্ধু মানে রত্নার ল্যাব পার্টনার স্বপ্না এসেছে বায়োলজির নোট নিতে। তার কোনো এক বন্ধুর কাছ থেকে সেই ল্যাবে। স্বপ্নাকে দেখেই চট করে ডাক দিল প্রফেসর কাঠি বেগম। বায়োলজি বিভাগে অত্যন্ত বিদ্যাধর পণ্ডিত এক প্রফেসর সেই ল্যাবে সেই দিন উপস্থিত ছিলেন। কাঠি বেগম তার পাশে বসেই নিজেকে জাহির করার কাজে ব্যস্ত ছিল। আর আচানক রত্নার বান্ধবীকে সেখানে উপস্থিত দেখি বুঝে নিয়েছে যে সারাদিন রত্নাকে তন্ন তন্ন করে যেহেতু খুঁজে পাই নাই, সুতরাং এটাই একটা চান্স ধরার। তাই রত্নার বান্ধবীকে সে ধরে ফেলবে এবং তার যত ঝাল আছে সবটুকু সে ওই রত্নার বান্ধবীর উপরই ছেড়ে দেবে। কাল তো ফাইনাল পরীক্ষার শেষ দিন। এরপর যদি রত্নার ব্যাচের কাউকে পাওয়া না যায়, তাহলে আক্রমণটা করবে কার উপর? আর রত্নার কানে তো পৌঁছানো যাবে না তার যে বিরক্তি এবং ঘৃণা বিস্ফোরণ সে দেখাচ্ছে। ল্যাবের স্বনামধন্য প্রফেসর এস আর ছাত্রদেরকে কাজ দেখাচ্ছিলেন। বলা নেই কওয়া নেই, রত্নার বান্ধবীকে দেখা মাত্রই তাকে ডেকে নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়লেন কাঠি বেগম। তারপর কি কারণ রত্নার বান্ধবী কিছুই বুঝে উঠতে পারছে না। কেন সে কি রত্নার বান্ধবী সেজন্যই এই আক্রমণ তার উপরে? আর জানলই বা কিভাবে যে সে রত্নার বান্ধবী? ওই যে সকলের খোঁজ খবর রাখে কাঠি বেগম। তাছাড়া আগের দিন রত্না অফিসের কাগজ জমা দিয়ে দাঁড়িয়েছিল যখন কলেজ প্রধানের অফিসের সামনে। সে লক্ষ্য করে দেখল যে উল্টা দিকের বিল্ডিং থেকে প্রফেসর কাঠি বেগম তার স্বামীকে আর তার গবেট পুত্রকে কি যেন বলছে আর রত্নাকে দেখাচ্ছে। মানে রত্নাকে দেখিয়ে দেখিয়ে কি যেন বলছে। রত্নার এরকমটাই ভাবা তখন স্বাভাবিক ছিল, কারণ রত্নার আশেপাশে আর কোনো ছাত্রছাত্রী উপস্থিত ছিল না। সুতরাং তারা যে গুড়গুড় করে কথা বলছে সেটা রত্নাকে নিয়েই হয়তোবা বলছে। স্বামীটি বেশ শক্ত মুখ করে শক্ত চোয়াল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠি বেগমের বিড়বিড়ানি শুনে যাচ্ছে আর রত্নাকে পর্যবেক্ষণ করছে। একটু খটকা লেগেছে তখন রত্নার। লোকটি অমন করে ওর দিকে তাকিয়ে কি দেখছে? অথচ তখনও রত্না বুঝতে পারেনি যে তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, মানে কাঠি বেগম এবং তার স্বামীর উপরে দায়িত্ব দেওয়া হয়েছে রত্নাকে যেন দেখে নেয়। তাই কাঠি বেগমের মিশন শুরু করবার পূর্ব প্রস্তুতি এখন সে শুরু করে দিয়েছে। কাঠি বেগম মাঠে নামবে। তাই তার স্বামী আর তার পুত্রকে চেনাচ্ছে কাঠি বেগমের প্রতিদ্বন্দ্বী কোনজন। কাঠি বেগমের স্বামীর বড় বোন আবার রত্নার মায়ের স্কুল ফ্রেন্ড। সেদিক দিয়ে কাঠি বেগমের স্বামী যে রত্নার মাকে একেবারেই চেনে না তা কিন্তু নয়। বড় বোনের স্কুল জীবনের সাথী। সেই মহিলাটির জন্যই রত্না, রত্নার বিয়ে হয়েছে যার সাথে, সেই ছেলেটি আবিদুর। এবং সেই আবিদুর আবার হলো কাঠি বেগমের ভাইয়ের শালা। তো অনেকভাবে পরিচিত এই রত্না মেয়েটি কাঠি বেগমের স্বামীর সাথে। আর সেই সূত্র ধরে কাঠি বেগমের যে উরচুঙ্গা মার্কা ভাইটা, সে হলো রত্নার ননাসের স্বামী। সুতরাং কাঠি বেগমের বাপের বাড়ি হলো রত্নার ননাসের শ্বশুর বাড়ি। আর কাঠি বেগমের স্বামী হলো কাঠি বেগমের উচ্চুঙ্গ মার্কা ছোট ভাইটির শালা। সুতরাং না, ভুল বলে ফেলেছিল। কাঠি বেগমের ছোট ভাইটি হলো কাঠি বেগমের স্বামীর শালা। সুতরাং কাঠি বেগমের স্বামী হলো তার দুলাভাই। তারা শালা দুলাভাই। আর সেই ছোট ভাইটি আবার রত্নার ননাসের সাথে বিয়ে হয়েছে, মানে রত্নার নন্দাই। আর কাঠি বেগমের স্বামী শালা দুলাভাই সেই শালার বউয়ের ভাই। সবকিছু মিলিয়ে একটা বিশাল নিকট আত্মীয় তারা সবাই সবাই। কারণ কাঠি বেগমের যে ভাই, সেই ভাই তো যেমন তার স্বামীর শালা, আবার সেই ভাইয়েরও তো শালা আছে। সেই শালা হলো আবিদুর এবং সেই কুমড়ো পটাশ আবিদুরের বই হলো রত্না। সুতরাং আবিদুরের পক্ষ এবং রত্নার পক্ষ থেকে
দাওয়াত পেয়ে এই কাঠি বেগমের স্বামী লোকটি কয়েকবারই নিমন্ত্রণে গিয়েছে রত্নাদের দিকের অনুষ্ঠানে। কিন্তু আজ প্রফেসর কাঠি বেগমের কান পড়ায় রত্নাকে যেন তার স্বামী আরো ভালোভাবে নিরীক্ষণ করবার চেষ্টা করছে। যেহেতু কাঠি বেগমের স্বামী লোকটির শালার শ্বশুর আর রত্নার শ্বশুর একই লোক, সুতরাং তারা তো ঘনিষ্ঠ ঘনিষ্ঠ আত্মীয়। কাঠি বেগমের লতানো পাতানো এই আত্মীয়তা তো হেলাফেলার ব্যাপার নয়। ওই শ্বশুর লোকটা তো আবার ভিআইপি গোছের, মানে আবিদুরের বাবা। তাই দ্বিগুণ নিরীক্ষণ শক্তি বাড়িয়ে দিয়ে উল্টা দিকে দোতলার সেই বারান্দা থেকে রত্নাকে দেখে চোয়ালটা বেশ শক্ত করেই তার জীবন সাথীর, পথ চলার সঙ্গীর কুপরামর্শের যৌথ মিশনে উৎসাহ দানকারী এই স্বামী প্রভুটি কাঠি বেগমকে নির্দেশ দিল, নেমে পড়ো, এবার মাঠে নেমে পড়ো। এরই মাঝে স্বপ্না এসে দাঁড়িয়েছে রত্নার কাছে। আর যেই না রত্নার সাথে কথা বলা শুরু করেছে স্বপ্না খুবই আন্তরিকভাবে, কাঠি বেগম তার রাডারে তৎক্ষণাৎ স্বপ্নার ডেটা ভরে ফেলেছে। রত্না কাঠি বেগম ও তার পরিবারকে নিরীক্ষণ পর্যবেক্ষণের ভাবধারা দেখে স্বপ্নাকে রত্না বলল যে পাশের ওই হলওয়েতে চলো যে দাঁড়ায়, ওখানে গল্প করি। গল্প করছিল দুজন। কাঠি বেগম তাদের তখন ওই উল্টো দিকের বিল্ডিং এর দোতলা থেকে নেমে এই বিল্ডিং এ এসে বারান্দা সেরে হলওয়ের দিকে যখন আগাচ্ছে আর খুঁজতেছে, তখন রত্নাকে ফলো করে পেয়েও গেল। আর যেই না বারান্দা ঘুরে হলওয়ের সামনে দিয়ে হেঁটে যেতেই দুজনকে আবার দেখলো, এবং তখন সাথে সাথে কাঠি বেগম ধরে ফেললো রত্নাকে। ওই স্বপ্না মেয়েটি তাহলে রত্নার বন্ধু। আরেকটু ভালো করে সে দেখতে থেমে পিছনে তাকিয়ে দাঁড়ালো, যেন দাঁড়ানোটাকে স্বাভাবিক মনে করে। তাই রত্নাকে কাঠি বেগম যেন স্বাভাবিকভাবে জিজ্ঞেস করার ছলে জিজ্ঞেস করলো, পরীক্ষা তো শেষ, ফাইনাল পরীক্ষা শেষ, শ্বশুরবাড়ি যাচ্ছ কবে? রত্নার শ্বশুরের নির্দেশ, ধরতে হবে রত্নাকে। সেজন্য তারই কারিশমা দেখেও ছেলের বউ যখন কন্ট্রোলের মধ্যে আসছে না, এবার কলেজে একটা কিছু করতেই হবে রত্নাকে ধাতানোর জন্য। আর লতানো পাতানো এই আত্মীয়খানা তাদের কাজ করে দিবার জন্য তো সর্বদা প্রস্তুত। তাই কাঠির এই প্রশ্ন শ্বশুরবাড়ি সংক্রান্ত রত্নাকে রত্নার কলেজে এবং ওই স্থানে হঠাৎ করে রত্নার কেমন জানি একটু খটকাও লাগলো। তারপরেও কাঠি বেগমের যে অনেক ভাবনা রত্নার জন্য, প্রশ্ন শুনে কাঠি বেগমের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ রত্না উত্তর দিল, শিগগিরই, পরীক্ষা যেহেতু শেষ শিগগিরই, কাল বা পরশু। আর ভাবলো মনে মনে, জীবন নিয়ে কোনো রকমে পালিয়ে বেঁচে যে ফিরেছে সেই শ্বশুরের আখড়া থেকে, সেই মৃত্যুপুরীতে কি রত্না আর কখনো ফেরত যাবে? কাঠি বেগম প্রশ্ন করার আর বিষয় পায় না। কলেজ তো সে তার লতানো পাতানো আত্মীয়তা দেখানোর জায়গা নয়। শুধু শিক্ষিকা বলি। পরের দিন রত্নার ভাইবার তারিখ পড়েনি, তাই রত্না কলেজে যায়নি। ভাইবা দেখার জন্য যেতে পারতো, কিন্তু কিছুটা অসুস্থতা বোধ করছিল কেন জানি। অসুস্থ সাধারণত সে কখনই হয় না, তারপরও যাওয়া হয়নি। আর নিজের ল্যাব ছেড়ে স্বপ্না গেছে তখন বায়োলজি ল্যাবে তার বন্ধুর কাছে বায়োলজি নোট নিতে। তার থেকে নোট সংগ্রহ করবে। আর যেই না সেজন্য সে ল্যাবে ঢুকেছে, স্বপ্নাকে দেখেই তখন কাঠি বেগম তাড়াত করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেছে। রত্নাকে ধরতে পারছে না, কারণ রত্না তো আসেনি। তাহলে কি করবে এবার? স্বপ্না কি না হয় আছাড়গুলো দেবে। রত্নার শ্বশুর তার বন্ধু না, তার পরামর্শেই আজ সে মাঠে নামবে, মিশন কমপ্লিট করবে। তাতে অনেক উপঢৌকন তার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছে। তাই স্বপ্নাকে দেখেই চিৎকার করে বলা শুরু করলো, রত্না কোথায়? স্বপ্না তো তা জানে না, কি বলবে, বলার সুযোগই বা কোথায়? তার আগেই কাঠি বেগম
তার গলা তারস্বরে সপ্তমী ছড়ালো। রত্নারা গরিব, বিয়ের আয়োজন ভালো ছিল না, খাবার নিম্নমানের ছিল, তাদের পরিবার নিচু শ্রেণীর, রত্নার ১৪ গোষ্ঠী নিচু শ্রেণীর, হাড় হাওয়াতে। অথচ অফিসার্স মেসের ভিআইপি ডাইনিং এর ভেন্যুতে কাঠি বেগম, তার স্বামী ও তার ভাই বোন, বাবা শুদ্ধ ১৪ গোষ্ঠী গিয়েছিল নেমন্তন্ন খেতে। বিয়ের খাবারও তৈরি হয়েছিল ঢাকার নামকরা বাবুর্চি দিয়ে। সে খাবার তো কাঠি বেগম আর তার ভাই বোনেরা সবাই গলদকরণ করে বাড়িতে এসে হজমও করে ফেলেছিল। রত্নার এই কথাগুলো একবার তার প্রাণপ্রিয় রুবি আন্টিকেও বলেও ফেলেছিল। অনেক দুঃখ করে, অনেক দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে। যে আন্টি তাকে তখন সান্ত্বনা দিয়ে বলেছিলেন খুব আদর করে, "তোমায় কেউ যা তা বলল কলেজে, আর তাতেই কি তুমি ভস্ম হয়ে যাবে? তোমাকে যা তা বললেই তো তুমি ভস্ম হয়ে যাবে না?" ওনার কথাগুলো আজও মনে পড়ে রত্নার। ল্যাবের ভেতর রত্নাকে তার পরিবার সহ অপমান করার পুরো ঘটনাটি ওই ল্যাবে অবস্থিত বেয়ারা টাইপের এক ছাত্রী বাইরে এসে রত্নার ব্যাচের সকলের কাছে রসিয়ে রসিয়ে পরিবেশন করে ফেলল। সেই মেয়েটি তো রত্নার জন্য আক্রমণের শিকার হয়নি, শিকার হয়েছিল স্বপ্না। কিন্তু স্বপ্না তো ল্যাব থেকে বের হয়ে একটুও মুখ খুলেনি। স্বপ্না নিজেই যে তার দানবীয় শ্বশুর বাড়ি থেকে রত্নার মতোই ক্লান্ত। তাদের অত্যাচার আর কলেজে রত্নার হয়ে তার উপর আবার কাঠি বেগমের আক্রমণ, কোনটা সামলাবে? তাই নীরবে চলে এসেছিল সেই দিন বাসায়। এসে এই ল্যান্ডফোনটা তুলে রত্নাকে বলল, "খবর আছে, মারাত্মক খবর। তোমাদের বাড়ির সকলের শোনা উচিত।" রত্না তটস্থ হয়ে তার বাবা মাকে বলল, "ফোন ধরো।" ৩ জন ৩ প্রান্তে। সেই সময়কার ল্যান্ডফোন। রত্নার বাবা, রত্নার মা এবং আরেক ফোনে রত্না নিজে। তখন স্বপ্না বর্ণনা করল স্টিকির, মানে কাঠি বেগমের বীভৎস রূপ আর তার উপর ঝাঁপিয়ে পড়ার ঘটনা। যদিও তাকে নিয়ে তো নয়, সম্পূর্ণটুকু রত্নাকে নিয়ে। কিন্তু শুনে রত্না হতবিহ্বল। কি করবে? কোথায় যাবে? কার কাছে সাহায্য চাইবে? তার সুপারভাইজার যে ভাইভা বোর্ডের অভ্যন্তরে এখন, সেখানে যেতেও পারছে না। কলেজের অধ্যক্ষ ভালো লোক নন। তিনি কাঠি বেগমের স্বভাবের, কাঠি বেগমের দলের লোক। তার কাছে বলার কোনো মানে নেই, সমস্যা আরো জটিল হবে। তখন ছুটে গেল শিক্ষক, খুবই স্বনামধন্য কলেজের প্রফেসর NR এর কাছে। জানালো কলেজের ক্যাম্পাস জুড়ে কাঠি বেগমের কোপ, কাঠির কোপ, দায়ের কোপ নয়, কাঠির কোপ। কারণ হিসেবে রত্নার শ্বশুরবাড়ি থেকে প্রাণটুকু নিয়ে রত্না যে ফেরত এসেছে এবং তার ষড়যন্ত্রে পারদর্শী ধুরন্ধর শ্বশুরের হাতের ফাঁদ দিয়ে যে গলিয়ে রত্না ফেরত আসতে পেরেছে, তাতে শ্বশুর মনে করে রত্নার কাছে তার হার হয়েছে। সুতরাং কাঠি ম্যাডামের সাথে বিশেষ বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে রত্নার শ্বশুর এই ধরনের একটা কাজ কাঠি বেগমকে দিয়ে করিয়েছে। কিন্তু কাঠি বেগম তো ছোট খুকি নয়। তার কি কোনো বোধ শক্তি কাজ করেনি? কলেজের এক ছাত্রীর বাবা মা ১৪ গোষ্ঠী তুলে কলেজের ক্যাম্পাসে তারস্বরে চিৎকার করা যে তাকে মানায় না, সে কি তা বুঝেনি? এসব এত কিছুর বর্ণনা শুনে সেই প্রফেসর NR শুধু এই বলেছিলেন, কাঠির স্বভাব রাস্তার কুকুরের চেয়ে অন্যরকম নয়। কলেজের অন্যান্য কলিগরাও তাকে কুটিল মহিলা হিসেবেই পরিগণিত করে। তার মুখের ভাব যেন বলে দেয় রত্নার শ্বশুরবাড়ির চালচিত্র। স্যার প্রশ্ন করলেন রত্নাকে, কুকুরের কাজ কুকুর করবেই, কিন্তু ক্লাসের অন্যান্যরা এই ঘটনা জানলো কিভাবে? উত্তরে রত্না বলেছিল, বেয়ারা মেয়েটি রেশমি, যাকে সবাই রেশমি চুরি বলে ডাকত, সেই মেয়েটি রসিয়ে রসিয়ে কাঠি বেগমের সমস্ত কথা বয়ান করেছে
ল্যাবের বাইরে এসে তৎক্ষণাৎ প্রফেসর এনার আঁতকে উঠলেন শুধু ওই একটি নাম শুনে। রেশমি, তিনি উচ্চারণ করলেন অসম্ভব রকমের আতঙ্ক নিয়ে। অর্থাৎ রেশমির বেয়ারাপনা যে প্রফেসর পর্যন্ত গিয়েছে, এটা আবার রত্নার জানা ছিল না। কিন্তু ঘটনা রেশমির জন্য অবশ্যই সম্মানের নয়। আর কাঠি বেগমের আক্রমণের সময় ওই ল্যাবে কাজ করছিল বলেই সেদিন রেশমির আবারও হয়েছিল। সেই সুযোগ বুঝেই ম্যাডামের আক্রমণ শেষ হলে রত্নাকে আরো বেকায়দায় অবস্থায় ফেলতে ল্যাবের বাইরে এসে রসালো রসালো করে গল্পটা শুরু করে দিয়েছিল। আসলে বেয়ারারা যদি অন্য কাউকে বেকায়দায় না ফেলে, আর কেই বা ফেলবে? বেয়ারা উপাধি পাওয়া অথবা বেয়ারা মেয়ে হিসেবে ক্লাসে কলেজে পরিচিতি পাওয়া তো চারটিখানি কথা নয়। রেশমি কাজে কর্মে আচরণে সর্বোচ্চ উগ্র হতে পারলেই তাকে বেয়ারা উপাধি দেওয়া যায়, এবং রেশমি তাই। তার উপর যদি তাকে ল্যাবের প্রফেসরের বেয়ারাপনা, মানে কাঠি বেগমেরও বেয়ারাপনা, তাহলে দুই বেয়ারা বেয়ারা মিলে ঘটনা কতদূর ঘটাতে পারে, কতটুকু আগাতে পারে, কতটুকু রসালো হতে পারে, তা চিন্তা করো। আজ ৩০ বছর পর রত্নার মনে পড়ে যায় সেসব কথা। উদ্ধত প্রকৃতির কাঠি বেগমের জীবদ্দশায় রত্নার শ্বশুরের সাথে মিলে মিশে তাকে অপদস্থ অপমান করার কথা তার কলেজ চত্বরে। রত্নার সব মনে পড়ে। রত্নার শ্বশুর গত হয়েছেন কিছুদিন হলো। কাঠি বেগমের প্রাণের সখা ছিল সে। কাঠির স্বামীও বিগত, কিন্তু কাঠি বেগম খুব ধারস, খুব ভালো আছে। চিৎকার চেঁচামেচি করার মতো তাকত সে এখনো রাখে। কলেজে তার ডাক পড়লে লাফ দিয়ে চলে যায়। বিভাগের অনুষ্ঠান, সেমিনার, ভাইভা, ভোজে কোনো কিছুই বাদ যায় না তার জন্য অ্যাটেন্ড করতে। সর্বত্রই সে, আকাশে, বাতাসে, মাটিতে, চারিদিকে। কোথায় সে নেই? শুধু পাহাড়ে নেই, কারণ পাহাড়ি অঞ্চল হলে পাহাড়েও থাকতো। বাংলাদেশ তো আর পাহাড়ি অঞ্চল না। দিক বিদিক কাঁপিয়ে সে জানান দিত, আমি আছি, আমি থাকবো। অপদস্থ করার জন্য, অপমান করার জন্য, না জেনে না শুনে অপবাদ দেবার জন্য আমি থাকবো অনন্তকাল এই ধরায়, এই ভূমিতে, এই কলেজে। রত্নাকে ঘাড়ে ধরে হেনস্থা করব, তারপর বিকৃত হাসি হেসে প্রাণের সখা রত্নার শ্বশুর মহাশয়ের সাথে উল্লাসে মস্ত হব। তারপরে বিকৃতি, উদ্ধত্ত আমাদেরকে অসম্ভব রকমের এক আনন্দ দেবে, এক চিবানোর আনন্দ। পৈশাচিক তৃপ্তি আর অসুস্থ মানসিকতাকে বহন করাই হবে আমাদের সারা জীবনের পরিণতি।